নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় মনে করেন উপদেষ্টা সাখাওয়াত। ইসি গঠনে যোগ্যদের বাছাইয়ের পাশাপাশি নতুন আইনের পরামর্শ। পুরো নির্বাচনী ব্যবস্থাকে পক্ষে নেওয়ার চেষ্টা সেটা অনেকটা কম। নির্বাচন কমিশন গঠন করা ঘুরতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র জনতার ঐক্য ধরে রাখার তাগিদ। বিপ্লবের চেতনা ধারণ করে সব কালো আইন বাতিলের দাবি। সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। গুটি কয়েক প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়ার কারণে বিদ্যুতের লোডশেডিং সহ বিলের ভোগান্তি বলছেন বিশ্লেষকরা। গ্যাস অনুসন্ধান না করে এলএনজি আমদানিও প্রশ্নবোধক। যুক্তরাষ্ট্রের বিনিয়োগে খুলতে পারে বাংলাদেশে উন্নয়নের দুয়ার, ব্যবসায়ীদের বললেন মার্কিন আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট। কাল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ। কাল থেকে সব পোশাক কারখানা খোলা রাখার আহ্বান উপদেষ্টাদের, ন্যায্য দাবি মানার আশ্বাস। আবারও ভাঙচুর হলে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি বিজিএমই এর। নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামীকালও। কক্সবাজার সহ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা। সবার গরুতে পানি ঢুকিয়ে সম্পূর্ণ পরিণত হচ্ছে। এখন কিউতে গরু থাকি পারে না। এক মাস হানি বিতে আমরা বাঁচতে আছি, আমরা কোন মিজে বের হত নাই। কালকে রাতের বৃষ্টি আরো পানি বাই গেছে। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনায় বক্তারা বলেছেন, ইসি গঠনে বিদ্যমান আইন বাতিল করতে হবে। আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে নতুন আইন করার পরামর্শ তাদের। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশ সংস্কারের দাবি সবখানেই, নির্বাচন কমিশন যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ইসি গঠনের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচকরা বলেন, ইসি গঠনে কেবল প্রশাসন বা বিচারালয় থেকে আসতে হবে এমন অলিখিত নিয়ম নয়, যোগ্যদের বাছাই করা উচিত যে কোনো সেক্টর থেকে। 90-এর অভ্যুত্থান পরবর্তীতে যেটি হয়েছে যে 3টি জোটের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং পরবর্তীতে কিন্তু 3টি জোট একটা ঐক্যমতে পৌঁছেছে। তখন কিন্তু সংবিধানে ছিল না, অনেক কিছু ছিল না। 7 সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয়, যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতাটা কি সেটা মাস্ট বি তারা লিখবে। 120-এ বলেছে স্টাফ, ইলেকশন কমিশনের স্টাফ রাষ্ট্রপতি শ্যাল যা চাবেন তাই দিতে হবে, কিন্তু ওই শ্যালের তো কোনো ভ্যালু নাই, কারণ ওখানেও তো প্রাইম মিনিস্টার অ্যাডভাইস লাগবে। আলোচকরা বলেন, ক্ষমতার মোহে সব দখলের সংস্কৃতি থেকে বের হয়ে সুস্থ ধারায় ফিরতে হবে। সাংবিধানিক কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়োগ দিতে হবে এবং এই সাংবিধানিক কমিশনে প্রধানমন্ত্রী, সংসদের প্রধানমন্ত্রী, নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই 3 জন অথবা তাদের প্রতিনিধি। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেওয়া এটা আমি মনে করি কঠিন কিছু না। রাজনৈতিক দল থেকে নিতে হবে, নাগরিক সমাজ থেকে নিতে হবে, শিক্ষা বিভাগের কাছ থেকে নিতে হবে, ছাত্রদের কাছ থেকে নাম নিতে।
কমিশন গঠনে সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সার্চ কমিটি এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ করার পরামর্শ দেন বক্তারা। চিফ জাস্টিস কে হবেন, তিনি হবেন নেক্সট কেয়ারটেকার সরকারের প্রধান, এই ধরনের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মাথায় কাজ করে, ফলে গোটা অ্যাপয়েন্টমেন্টটাই হয়ে যায় পলিটিক্যাল। সুতরাং পলিটিক্যাল কোনো অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের সাথে জুডিশিয়ারিকে ইনভলভ করা ঠিক নয়। পদ্ধতি সংস্কার করে যদি আমরা আনুপাতিক ভোটের দিকে যাই, আমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে বর্তমান হানাহানি এবং পুরো নির্বাচনী ব্যবস্থাকে পক্ষে নেওয়ার চেষ্টা, সেটি অনেকটা কমবে। নির্বাচন কমিশন গঠন ঘটতে হওয়া উচিত রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। সরকার নির্ধারণ করবে না যে কারা কারা ওই গণমাধ্যমের এবং নাগরিক সমাজের প্রতিনিধি হবে, যাতে সব মতের সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ব্যক্তির চেয়ে পরিবেশ তৈরি করা জরুরি। ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। ইসি গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়ার ক্ষমতা না রাখারও প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন। এখন রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে কোনো ধরনের কালো আইন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার জন্য কালো আইন প্রয়োগ করেছে বিগত সরকার। এটি করার মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুকে নিয়ে কেউ যেন কথা বলতে না পারে, আর তাই কালো আইন প্রয়োগকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। সকালের সিডাপ মিলনায়তনে কালো আইন বিষয়ক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ পলিসি ডিসকোর্সে বক্তারা এসব কথা বলেন। সিডাপ মিলনায়তনে হয়ে গেল জুলুমমুক্ত নতুন বাংলাদেশ, কালো আইনের ধারাবাহিকতা নাকি বাতিল শীর্ষক গোলটেবিল। এতে কালো আইনের নেতিবাচক দিক তুলে ধরে বাতিলের দাবি জানানো হয়। ওনার অপরাধটা কি উনি বিএনপি করেন, উনি জিয়াউর রহমানের দলের একজন কর্মী। বিপিডি আয়োজিত বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগীরা। 3 ফিট বাই 6 ফিট এরকম একটা জায়গার মধ্যে আমাকে রাখছে এবং হ্যান্ডকাফ পরানো অবস্থাতে ওরা ওখানে 24 ঘন্টা হ্যান্ডকাফ পরিয়ে রেখে দেয়। হাসিনার জুলুমের বিপক্ষে কথা বলেছি। আজ প্রায় 9টা বছর আমি আমার ফ্যামিলি থেকে ডিটাচড। আমার একটি কথার জবাবে কেন আমাকে গুম করা হলো? এই যে এক্সট্রা জুডিশিয়াল একটা পানিশমেন্ট, আমাকে 2 মাস 10 দিন ডিজিএফআই গুম করে রাখে, এরপর র্যাবে দেয়, আমি প্রায় 1 বছর 9 মাস এরপরে আবার জেল খাটি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও মুখোমুখি হতে হয়েছে এই কালো আইনের। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করায় অনেকের বিরুদ্ধে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। এমনকি পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করার কারণেও সরকারের জুলুমের চিত্র উঠে আসে আলোচনায়। ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, নানক এবং আওয়ামী লীগের আরও কিছু ব্যক্তিবর্গ আছে, তাদের নাম সেখানে প্রকাশ করেছিলাম। এরপর থেকেই আমার উপর কালো ছায়া নেমে আসে। এই আইনগুলোই ধীরে ধীরে শাসক গোষ্ঠীকে, যারা দেশ শাসন করে, তাদেরকে স্বৈরাচারে রূপান্তরিত করে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, এই মিথ্যা মামলা হামলাবিহীন একটি বাংলাদেশ দেখতে চাই। বৈঠকে কালো আইন বাতিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আইনজীবীরা। অবিলম্বে জনবিরোধী এ ধরনের সব আইন বাতিলের দাবিও জানান বক্তারা। আমরা সে আইন চাই না যে আইন সাধারণ জনগণের অকল্যাণে ব্যবহৃত হয়। এই বাকশালীয় আইনটা কিন্তু এখনো আমাদের দেশে বিদ্যমান এবং এটার অপব্যবহার কিন্তু হচ্ছে। সবচেয়ে বড় কালো আইন হচ্ছে আমাদের এই সংবিধানটা। যখন যেই গভর্নমেন্ট থাকে তারাই তাদের সুইটেবিলিটি অনুযায়ী এটা চেঞ্জ করে। শাসক গোষ্ঠীর ক্ষমতা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্যই বিতর্কিত কালো আইন প্রণয়ন করা হয়েছে বলেও অভিমত বক্তাদের। নাগরিকরা যেন ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সেনাবাহিনী ও ছাত্র জনতার দায়িত্বশীল আচরণের কারণে 5 আগস্টের বিপ্লবের আগে পরে ব্যাপক সহিংসতা ও গণহত্যার হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। একই কারণে দেশজুড়ে লুটপাট ও লুটতরাজের বড় কোনো ঘটনাও ঘটেনি। সকালে রাজধানীর মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মন্তব্য করেছেন। তারা বললেন, সকলের এই ঐক্য ধরে রাখতে না পারলে জুলাই আগস্টের বিপ্লব হুমকির মুখে পড়বে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে 5 আগস্ট উল্লাসে মেতে ওঠেন ছাত্র জনতা।
3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। পুলিশবিহীন রাষ্ট্রের শৃঙ্খলার দায়িত্ব নেয় সেনাবাহিনী, ছাত্র জনতা। এরপর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। শত শত কোটি টাকা লুট হতে পারতো। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি এগুলো কিছুই ঘটে নাই। আমাদের তো প্রফেশনাল চোর ডাকাতও আছে, তারা ফর দ্যাট মোমেন্ট তারা চুরি ডাকাতি করে নাই। আমার কাছে এটা ব্যাখ্যা হচ্ছে দোজ পিপল আর প্যাট্রিয়টস অ্যাজ ওয়েল। আমার কাছে সত্যি আমি নামই বলি, বাইতুল মোকাররম ভেঙে ওখানকার সিসিটিভি টিভিতে সব নেওয়া যেত, সব ভেঙে নিয়ে যাওয়া যেত। There was no government in this country, but it didn't happen. জুলাই আগস্টের ঐতিহাসিক এই বিপ্লবে কেমন ছিল সশস্ত্র বাহিনীর অবদান ও পরবর্তী ভূমিকা, সেটা বিশ্লেষণ করতেই রাওয়া কনভেনশন সেন্টারের সেমিনারে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তারা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ানের সঞ্চালনায় অতিথি বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। আমরা আমাদের দেশটা বিক্রি করে দিতে পারি এবং এরকম ভাবে মানুষ জেনে শুনে দিয়ে দিতে পারে। হাসিনা কি করলো, আমি গত 2 বছর ধরে যখনই আমি টিভি টক শোতে আসি, I never called আওয়ামী লীগ a government, I always called it a terrorist. সেনা ছাত্র জনতার শক্তিশালী ঐক্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে বলেও সতর্ক করেন তারা। যদি প্রত্যেকটা নির্বাচন ঠিক হতো তাহলে কখনোই এই বিপ্লবের প্রয়োজন হতো না, কখনোই আজকে এই অবস্থার প্রয়োজন হতো না। এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা কখনো না হয়, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং দানব তৈরি না হয়। আমাদেরকে যেন কোনোদিন শুনতে না হয় যে ডিজিএফআই আয়নাঘর তৈরি করেছে, ওখানে বিনা বিচারে মানুষকে আটকে রেখেছে। রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে একদিনে 2000 ছাত্রকে হত্যা করা হয়েছিল। এখন শেখ হাসিনার ইচ্ছা ছিল প্রতিদিন এরকম হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা। সেই হত্যাকাণ্ড থেকে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে যে সাহস এবং শক্তি জুগিয়েছে, যে মনোবল তৈরি করেছে, তার জন্য আমরা নিঃসন্দেহে জনগণের পক্ষ থেকে আমি বলবো যে আমরা আপনাদের সঙ্গে, আপনাদের কাছে কৃতজ্ঞ। গণ অভ্যুত্থানের সফলতা ধরে রাখতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে বিগত সরকারের আমলে বরখাস্তকৃত অফিসারদের পুনরায় নিয়োগ দেওয়ার দাবি ওঠে সেমিনারে। এই বিপ্লবোত্তর ভূমিকায় সশস্ত্র বাহিনীর যে অবদান, এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে স্যার। সশস্ত্র বাহিনীর পরতে পরতে এখন ওই সমস্ত ক্রিমিনালরা রুকিয়ে আছে এবং ওই সমস্ত জেনারেলরা একটা কলমের খোঁচায় আমাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে স্যার। আমি একটাই কথা বলবো, শেষ কথা, 450 অফিসার যারা আমরা গুমের বিরুদ্ধে, ক্লাস ফায়ারের বিরুদ্ধে কথা বলেছি, এদেরকে যদি রেজিস্টার না করেন এই সেনাবাহিনী হজবরল সেনাবাহিনী হবে। এরা এমন কোনো অপরাধ করে নাই যাদেরকে আমরা আমলে নিব না। এই সময় দরকার এদেরকে আমাদেরকে পূর্ণ প্রতিষ্ঠিত করে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবহার করা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলো ও ছাত্র জনতার ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা। সবাইকে মিলিটারি ট্রেনিং করানো হোক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দেশ গঠনের জন্য আগামীতে 2টি নির্বাচন প্রয়োজন। প্রথমটি গণপরিষদ গঠনের নির্বাচন এবং পরবর্তীতে ক্ষমতা পরিবর্তনের নির্বাচন। এমনই চিন্তার কথা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন তিনি। ফরহাদ মাজহার বলেন, বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নির্বাচন না করলে দেশের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। শেখ হাসিনার সংবিধানকে স্বীকার করে নিয়ে দেশের মানুষের সাথে বর্তমান সরকার বৈরিতা করেছে বলেও তিনি দাবি করেন। রাষ্ট্র সংস্কারের জন্য যেই কমিশন গঠন করা হয়েছে সেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই বলেও দাবি করেন এই রাজনৈতিক বিশ্লেষক। দেশজুড়ে যারা নারীদের উপর অত্যাচার ও বিভিন্ন মাজারে হামলা করছে, প্রকৃতপক্ষে তারা শেখ হাসিনার হয়েই কাজ করছে বলে জানান তিনি। আগামী দিনে 2টা নির্বাচন লাগবে। একটা গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা কি নির্বাচন লাগবে? আরেকটা লাগবে সরকার নির্বাচন। তাহলে রাষ্ট্র গঠনের নির্বাচন আগে, তারপরে আসবে সরকার নির্বাচন। যদি আমরা এই পথে যেতে না পারি, এই রোড প্ল্যান, এই যে জনগণের তরফ থেকে এই যে রোড প্ল্যানটা আপনাদেরকে দেওয়া হলো, এই রোড প্ল্যানটা যদি আমরা না মানি, আমরা ভয়ানক বিপদে পড়ব। প্রয়োজনীয় সংস্কার করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। দেশের জনগণ সেটাই প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন,
এখনও আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে রুখে দিতে সবাইকে সতর্ক অবস্থানেই থাকতে হবে, অন্যথায় ছাত্র জনতার আন্দোলনের সুফল আসবে না বলেও জানান বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে তুলে ধরা হয় ফ্যাসিবাদী নির্যাতনের বিপরীতে ছাত্র জনতার সাহসী গাথা। এর মধ্যে স্বজন হারানোর কষ্ট আর ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরেন হতাহতদের স্বজনরা। সে গেছিল তারে গিয়া মিছিল তারে নিয়ে কোনি আসে না মরছে নরসিংহরাকে আমি উপযুক্ত বিচার আপনারা কাছে চাই। সরকারের কাছে আমার এটাই আবেদন, আমার ছেলের জানি একটা চোখ দিয়ে দেখতে পারে। সরকারের কাছে আমি বিচার চাই। পুলিশের হাতে ধরছে, এমনকি তার পাও পর্যন্ত ধরছে। আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি, তার মাঝেই জুলাই গণ অভ্যুত্থানের হতাহতদের স্মরণে বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও। যেই স্বাধীনতা আমরা কামনা করি সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন। এবার স্বজন হারার কষ্টের বেদনার গল্প আমরা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। 16 বছরের সকল শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার। বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছর। এই আন্দোলন আপনাদের যে ত্যাগ, সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেন কেবল একজন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এক দফা পূরণ হলেও এখনো অনেক কাজ বাকি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। তাদের অনেকটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মির্জা ফখরুলের অভিযোগ, এখনো চলছে নানামুখী ষড়যন্ত্র, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে, নিশ্চিত করতে হবে বিজয়ের সুফল। রোববার গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনে সমাবেশ করবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ খাতে এখনকার যেই লোডশেডিং, ভোগান্তি, আমদানি বকেয়া এবং গ্রাহকের উপরে বিলের চাপ, এজন্য গুটিকয় প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার নীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া দায় এখন জনগণ বহন করছে। গ্যাস অনুসন্ধান না করে এলএনজি আমদানির সিদ্ধান্ত প্রশ্নবোধক বলেই মনে করেন তারা। বলছেন, 15 বছরে এ খাতে সুশাসন প্রতিষ্ঠা করা যায়নি, উল্টো বহন করতে হচ্ছে বড় ধরনের আর্থিক ক্ষতি। গেল 1.5 দশকে আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বিদ্যুতের উৎপাদন। তৈরি হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প, যেমন বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা দিয়ে এখান থেকে মেলে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। আবার ভারতের সাথে সুন্দরবন সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এর বাইরে আন্তর্দেশীয় গ্রিড লাইনের মাধ্যমেও ভারত থেকে আমদানি করা হয় 1160 মেগাওয়াট। আর সীমান্ত সংলগ্ন ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ড থেকেও আসার কথা 1500 মেগাওয়াটের মতো। দেশের 7-8টি বড় শিল্পগোষ্ঠীও আছে বিদ্যুৎ উৎপাদনে। এক সামিট গ্রুপের আওতায় ছোট বড় 14টি বিদ্যুৎ কেন্দ্র, যেগুলোর সক্ষমতা প্রায় 2200 মেগাওয়াট। এর বাইরে বহুল আলোচিত এস আলম গ্রুপের হাতে আছে 1224 মেগাওয়াট বিদ্যুৎ। তাছাড়াও ইউনাইটেড, ওরিয়ন, ইউনিক, ডোরিন, কনফিডেন্স ও বারাকা গ্রুপের হাতে আছে বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা। দলগতভাবে একটা গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের দিয়ে একটা অলিগার শ্রেণী তৈরি করেছে এবং তাদেরকে দিয়ে এই ধরনের ক্ষেত্র প্রস্তুত করে এই লুণ্ঠনটা করেছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকের এই লোডশেডিং, আজকের এই মূল্যবৃদ্ধি, আজকের এই আপনার বকেয়া বিল পরিশোধ না করার অক্ষমতা। বিদ্যুতের দাম গত 15 বছরে
কত শতাংশ বেড়েছে, এইটার দিকে তাকালে এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না, এবং এটা হচ্ছে এই যে সামগ্রিক একটা দুর্নীতি এবং একটা মানে ইভেল একটা সম্পর্ক এখানে রাজত্ব এখানে সম্পর্কে এখানে স্থাপিত হয়েছিল, তারই ভারটা কিন্তু আমাদের এখানে বহন করতে হচ্ছে। বেসরকারি খাতের পাশাপাশি বিদ্যুতে আমদানি নির্ভরশীলতাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরামর্শ, আগের সব চুক্তি পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা। বিদ্যুৎ আমদানি এবং জ্বালানি আমদানি দুটোই আমাদেরকে করতে হবে। কথা হচ্ছে যে কি শর্তে আমরা করব, কিভাবে করব। বিদ্যুতের জন্য যেভাবে এককভাবে ভারতের উপর নির্ভর করা হয়েছে, এই নির্ভরতা তো আত্মঘাতী। আমাদের কাছে এটা অবাক লেগেছে যে সম্ভাব্য গ্যাস থাকবার পরেও এটিকে না এক্সপ্লোর করে কেন আমরা অন্তত এলএনজি আমদানির দিকে গেলাম, এটি আসলে সুযোগ ছিল না। সেই সাথে সঞ্চালন ব্যবস্থার দিকে দ্রুত নজর দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে ডোনাল্ড লু বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। এই সফরের প্রথম দিনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন, আর আগামীকাল রয়েছে প্রতিনিধি দলের মূল আনুষ্ঠানিকতা। 3 দিনের সফরে সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ব্রেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রচার প্রধান খন্দকার মাসুদুল আলম। পরে বেলা 11টার দিকে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে আলোচনা হয় ডাটা সেন্টার এবং পরিবহন সহ অর্থনৈতিক সংস্কারের বিষয়ে। এ সময় বেসরকারি খাতে বাণিজ্য ও বিনিয়োগের আহ্বান জানান ব্যবসায়ীরা। এদিকে বিকেলে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসেন তিনি, তার সাথে ছিলেন জেরড ম্যাসন। প্রতিনিধি দলের সদস্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ পৌঁছান বিকেল 5টার দিকে। বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে বাংলাদেশ। বাংলাদেশে যেহেতু ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার আছে, এই সরকারটি খুব স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে যে রাজনৈতিক টানাপোড়েনটা ছিল এই দ্বিপাক্ষিক পর্যায়ে, সেই টানাপোড়েন থেকে বের হয়ে এসে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং নিরাপত্তাগত ক্ষেত্রে আমার মনে হয় এই দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে প্রতিনিধি দল। সই হতে পারে $200 মিলিয়ন তড়িৎ সহায়তার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে হতাশ জাতীয় নাগরিক কমিটি। মাজার মন্দিরে প্রতিনিয়তই হামলা হচ্ছে, অথচ এ বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না। সরকারের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেই, এমন অভিযোগ তাদের। 8 দফা দাবি সামনে রেখে প্রথম সংবাদ সম্মেলনে মুখোমুখি হয় রাজনৈতিক উদ্যোগ জাতীয় নাগরিক কমিটি। বিকেলে ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, সরকার পতনের পর থেকে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। অলিয়া পীরের মাজার আর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে হামলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অনেকদিন ধরে এসব ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আমাদের অবাক করেছে। পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। এসব ঘটনা সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে কোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীর গতির। প্রশ্নের জবাবে ছাত্র শক্তি থেকে নাগরিক কমিটিতে আসার বিষয়টি খোলাসা করেন আক্তার হোসেন। বলেন, ছাত্র শক্তির 2 জন সরকারের উপদেষ্টা হয়েছেন। আন্দোলনকালীন ছাত্র শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছে। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে। সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে, সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন
এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সেসব অবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সে সিদ্ধান্ত নেবেন। জাতীয় নাগরিক কমিটির নানা বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নাগরিক কমিটি সংবিধান পুনর্লিখন চায়। গণভোট নাকি গণপরিষদে নতুন সংবিধান হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। গণ আলোচনার আয়োজন করব সমাজের সকল অংশীজন নিয়ে, এবং তাদের মাধ্যমেই যে জনরায় আসবে সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে। আন্দোলনে নিহত আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানায় নাগরিক কমিটি। আপনি তাকে কতটুকু সময় দিবেন সেটাই আপনার বিবেকের কাছে বিবেচ্য বিষয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অলি আউলিয়া, পীর ও সুফি সাধকদের মাজার সহ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর উপরে হামলার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী দেশের অলি আউলিয়া, পীর ও সুফির মাজারে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানাচ্ছে, আর এসব হামলায় জড়িত অসাধু শক্তিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছে বলে জানান প্রেস উইং। ধর্মীয় প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক স্থানগুলো রক্ষার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওই বিজ্ঞপ্তিতে। কাল থেকে সব পোশাক কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। অন্যথায় তৃতীয় পক্ষ সুযোগ নেবে। তারা জানিয়েছেন, গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে একটি সেল কাজ করছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ধরনের ভাঙচুর হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে। তৈরি পোশাক খাতের চলমান সংকট ও উত্তরণের বিষয়ে দুপুরে মতবিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। আলোচনায় অংশ নেন মালিক ও শ্রমিক প্রতিনিধি সহ সরকারের 3 উপদেষ্টা। সভায় শিল্প মালিকরা এ খাতের অস্থিরতা তুলে ধরে বলেন, চলমান অস্থিরতায় এরই মধ্যে 270টি কারখানা বন্ধ হয়ে গেছে। দ্রুত সংকটের সমাধান না হলে ডিসেম্বরের মধ্যে আরও অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। আগামীকাল কোনো কারখানায় সহিংসতা বা ভাঙচুর করা হলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করার হুঁশিয়ারি দেন উদ্যোক্তারা। 270টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরও কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আশুলিয়াতে কালকে আমরা সবাই বলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রেখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমাদের থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে সরকার কোনো গণ্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জন্য মালিকপক্ষকেই দায়ী করেন শ্রমিক নেতারা। বলেন, কারখানা চালু রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। কোনো শ্রমিক কথা বললে তাকে চাকরি থেকে, কোনো অধিকার কথা বললে চাকরি থেকে বাইর করে দেওয়া হয়। ট্রেড ইউনিয়নের অধিকার তাদের নেই। অনেক কারখানার মালিকের ভুয়া ইয়েলো ইউনিয়ন বানিয়ে নিয়েছেন। এই কারখানা যদি বন্ধ হয়, এই শিল্প যদি বন্ধ হয়, তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। আগামীকাল থেকে সব পোশাক কারখানা চালু রাখার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। বলেন, দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে। এই যে স্যালারি আটকে আছে, স্যালারিটার বকেয়া বেতন যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। ইনসেন্টিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া, তো সেই জায়গা থেকে অনেক, সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভের জন্য বসে থাকা হয়। তৈরি পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধান না হলে শ্রমিক মালিক কেউই লাভবান হবে না, সুযোগ নেবে তৃতীয় পক্ষ, এমন অভিমত শিল্প উপদেষ্টার। যারা কালকে ফ্যাক্টরিগুলো চলে, যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। যদি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো।
পোশাক খাতে অস্থিরতা তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান উপদেষ্টা ফরিদ আক্তার। আমরা কি কেউ চাই যে এই কারখানা এই অর্ডারগুলো অন্য দেশে চলে যায়? অন্য দেশগুলো তো নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। তো কাজে কোনো অবস্থাতেই আমরা যেন এইটা হতে না দিই। আলোচনায় অংশ নেন পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিল্পের নিরাপত্তায় মালিক শ্রমিক উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মোদাসের জ্যোতির 4 দিনের রিমান্ড দিয়েছে সিএম আদালত এবং তার নির্দেশেই আশুলিয়ায় পুলিশ ছাত্র জনতার উপরে গুলি করেছিল জানিয়ে 7 দিনের হেফাজত চেয়েছিলেন বাদী পক্ষের আইনজীবীরা। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যথাযথ তদন্ত না করেই অভিযোগ আনা হয়েছে। এর আগে শুক্রবার রাতে উত্তরার 14 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইলে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করার হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গত 4 আগস্ট বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী রবিউস সানি শিপু। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। রাজশাহী বৈষম্য বিরোধী আন্দোলনে 2 হাতে 2 পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় গতরাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। আরও জানায় 5 আগস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালায় রুবেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর ওই দিন গুলিবিদ্ধ হয়ে 2 শিক্ষার্থী প্রাণ হারায়। এ ঘটনায় রুবেল সহ আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীদের নামে এরই মধ্যে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। রুবেলের নামে এর আগেও মাদক হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাগরের নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে কক্সবাজারের 9 উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী। এই বন্যার ধাক্কা না কাটতেই আবারও জলমগ্ন নোয়াখালী লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল। বিভিন্ন স্থানে জেলে সহ মাছ ধরা ট্রলার ডুবেছে। এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। চারিদিকে অথই জল, যেদিকে দু চোখ যায় শুধুই প্লাবন চিত্র, ভাসছে জনপদ। সাগরের লঘুচাপের প্রভাবে 3 দিন ধরে টানা বৃষ্টি কক্সবাজারে। এতে উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া সহ 9 উপজেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘর। প্রশাসনের হিসেবে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এই 2 মাসে কয়েকবার কাঁচা রাস্তা, কাঁচা ঘরবাড়ি বিলীন হয়েছে। গরিব অসহায় মানুষগুলো খুবই বিপর্যস্ত। তবে এইবারের পানিটা খুব বেশি। বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে না খেয়ে অনেক হাহাকার করতেছে। প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। চারপাশে বড় ধরনের বিল্ডিংগুলো আছে, তার কাছে আছে নিজের, এখন আমরা আশ্রয় নিচ্ছি। বৃষ্টি আর ঝড়ো বাতাসে কয়েক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। কক্সবাজারে 5 ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজের দাবি করেছে ট্রলার মালিক সমিতি। উদ্ধারও হয়েছে মরদেহ। বাড়ছে দুশ্চিন্তা, ভোগান্তি। 3 দিন পর্যন্ত আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। এত যুগে পানি, অনেক বৃষ্টি, পানিগুলো কোনো দিকে যাইবার কোনো ফোন নাই। বন্যার ধাক্কা কাটতে না কাটতেই লক্ষ্মীপুরে রাতভর বৃষ্টিতে আবারও পানি জমেছে নতুন নতুন এলাকায়। এতে জেলার 20টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উত্তাল মেঘনা নদীও। আগে যে বন্যার পানি ওখানে নিষ্কাশন হয় নাই। তারপরে বৃষ্টির পানিতে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। আমরা বাসা থেকে বাড়িতে পারি না। আমাদের বিদ্যুৎ নাই, পানি নাই, তারপরে গ্যাস নাই। এগুলো নিয়ে আমরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছি। জনদুর্ভোগ আগের চেয়ে চরম পর্যায়ে পৌঁছেছে, কিন্তু আমরা প্রশাসনে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। নোয়াখালীতেও একই চিত্র। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয়েছে ঘাসিয়ার চর, ঢালচর, নলচিরা সহ বিচ্ছিন্ন দ্বীপগুলো। পানিবন্দী কয়েক লাখ মানুষ। এছাড়া উপকূলের আরও কয়েকটি এলাকাতেও ভোগান্তি চরমে। কালকে রাত্রের বৃষ্টি আরো পানি বাই গেছে। মা বোনেরা চলাফেরা অনেক কষ্ট হয়েছে। বাথরুম নিয়ে অনেক কষ্ট হইতেছে। সমুদ্র উত্তাল থাকায় উপকূলে জেলেরা তীরে ফিরেছেন। সমুদ্র ও নৌবন্দরগুলোতে জারি আছে সতর্কতা। জারিন অর্নি, যমুনা নিউজ।
এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত। সকালে আবহাওয়া বিষয়ক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেও আবহাওয়া কর্মকর্তা জানান। আর সেই সাথে চলতি মাসে আরও 2টি লঘুচাপের আভাসও দেওয়া হয়েছে। অতিরিক্ত বর্ষার কারণে জনজীবনে একটা দুর্বিষহ, রাস্তাঘাটে অফিস আদালতে যেমন আমরা একটা অফিসে বদ দিয়েছি, যাইতে পারতেছি না, বসে আছি আমরা, যাত্রী নাই রাস্তায়। বৃষ্টির কারণে লোকজন কম বের হয়েছে, সেই জন্য খ্যাপ একটু কম। আমরা আশা করছি আগামীকাল থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং পরশুদিন থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টি অনেকটা ড্রাই আউট হয়ে যাবে। প্রায় খুবই কম বৃষ্টির সম্ভাবনা আছে পরশুদিন। তবে যেটা হচ্ছে গতকাল যে স্থল নিম্নচাপ দেশের দক্ষিণ অঞ্চল ছিল, এটা আরও ইন্টেন্সিফাই হয়ে আজকে স্থল গভীর নিম্নচাপ হিসাবে এটা যশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।